বিশাল বড় এক বিপর্যয় নেমে এলো রাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের স্বাদের অনুষ্ঠানের দিন রাতের বেলা রাই যখন রেস্ট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রাইয়ের তীব্র মাথা যন্ত্রণা করতে থাকে এবং রাই বলতে থাকে যে এরকমটা কেন আমার মনে হচ্ছে যে এক্ষুনি আমার মাথাটা ছিঁড়ে পড়ে যাবে, এমন কেন লাগছে, আমার এতটা অসুস্থ লাগার তো কোনো রকম কোনো কথা নেই, কিছুক্ষণ আগেও তো আমি বেশ ভালোই ছিলাম এবং আমার চোখটা এতটা যন্ত্রণা করছে কেন। অন্যদিকে রাই যখন বারবার করে নিজের চোখটাকে চুলকাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমার চোখটা এতটা কেন প্রবলেম করছে, আমার চোখের সামনে সব কিছু এতটা ঝাপসা ঝাপসা কেন হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে না, আমি তো চোখে আস্তে আস্তে আরও বেশি কিছুই দেখতে পাচ্ছি না, তার থেকে বরঞ্চ যত শীঘ্রই সম্ভব আমি অনির্বাণকে ডাকি। অন্যদিকে রাই যখন অনির্বাণ অনির্বাণ বলে ডাকতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের এই আওয়াজ পাওয়া মাত্র নমিতা রাইয়ের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার বৌদিমণি, কী হয়েছে, তোমার কিছু লাগবে, তুমি চাইলে আমাকে বলতে পারো কী হয়েছে, তুমি এরকম করে চোখে জল ফেলছো কেন, ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন, বলো না আমাকে কী হয়েছে, আমি দাদাবাবুকে ডেকে দেবো। অন্যদিকে রাই বলতে থাকে যে নমিতাদি শীঘ্রই অনির্বাণকে ডাকো, আমার আর একদমই সহ্য হচ্ছে না, আমার অনেকটা মাথা যন্ত্রণা করছে। অন্যদিকে নমিতা যখন দৌড়ে গিয়ে অনির্বাণকে ডাকতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কি, রাইয়ের মাথা যন্ত্রণা করছে মানে, রাইয়ের কোনো মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে যায়নি তো? নমিতাদি তুমি কি গো বলো তো, ওর পাশে না থেকে তুমি এখানে আমাকে ডাকতে এসেছো, তুমি সেখান থেকে আওয়াজ দিলেও তো আমি আসতে পারতাম, তুমি এই অবস্থা রাইকে একা রেখে কেন বেরিয়েছো? অন্যদিকে নমিতা বলতে থাকে যে বৌদিমণি যথেষ্ট পরিমাণে যন্ত্রণায় কাতরাচ্ছে, সে বারবার করে তোমার নাম বলছে দাদাবাবু, তাই আমি তোমাকে ডাকতে এলাম। অন্যদিকে অনির্বাণ যখন এর কাছে ছুটে যায়, ঠিক সেই অনির্বাণ বলতে থাকে যে রাই কী হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, তোমার যন্ত্রণা হচ্ছে, কোথায় হচ্ছে বলো আমাকে, তুমি একটু বুঝিয়ে বলো, আমি ঠিক বুঝতে পারবো। রাই আমি কোন ডক্টরকে কল করবো, অ্যাম্বুলেন্স কল করবো? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ সেসব কিছু কোনো প্রয়োজনই, তুমি শুধু আমাকে একটা কথা বলো তো, যে তুমি যে আমার সামনে এসে দাঁড়িয়েছো সেই সব কিছু আমি কেন দেখতে পাচ্ছি না বলো তো? আমি তো রীতিমতো তোমাকেও কোনো মতে দেখতে পাচ্ছি না, তুমি কোথায় অনির্বাণ? নদীকে অনির্বাণ বলতে দেখেছি কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই তো রাই, আমি তোমার সামনে দাঁড়িয়েছি, তুমি আমাকে ছুতে পারছো অথচ তুমি আমাকে দেখতে পাচ্ছ না, সেটা কী করে হতে পারে বলো রাই? অন্যদিকে রাই বলতে দেখেছি অনির্বাণ তুমি আমার কথা বিশ্বাস করো, আমার মাথাটা অনেক বেশি যন্ত্রণা করছে এবং তার থেকেও বড় কথা, আমার চোখের সামনে কিছুক্ষণ যাবৎ সব কিছু ঝাপসা হয়েছিল এবং একটু একটু করে সব কিছু অন্ধকারে ছেয়ে যাচ্ছে, আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না, তোমাকে নমিতার দিকে কাউকে দেখতে পাচ্ছি না অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ এই কথা শোনা মাত্রই বলতে থাকে যে না, আর বেশি দেরি করা সম্ভব না, যত শীঘ্র সম্ভব তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, তার আগে আমি বরঞ্চ একটা স্রোতকে কল করি। অন্যদিকে অনির্বাণ যখন স্রোতকে মাঝরাতে কল করে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী হয়েছে বলো তো অনির্বাণ দা, রাই দিদিভাই ঠিক আছে তো? রাই দিদিভাইকে কি প্রসব বেদনা শুরু হয়ে গেছে নাকি? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না স্রোত, সেরকম কোনো কিছু না, বলতে পারো ভিন্ন রকম একটা বিপদের মুখে আমি পড়ে গিয়েছি, তোমার রাই দিদিভাই নাকি হঠাৎ করে চোখে সব কিছু ঝাপসা দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে রাই নাকি এখন কোনো কিছু দেখতে পাচ্ছে না, ও রীতিমতো একটা অন্ধত্ব নিয়ে ভুগছে। রাই এখন আমি কী করবো বলো তো স্রোত? অন্যদিকে কথা বলা মতো স্রোত বলতে থাকে যে এটা কী করে হতে পারে অনির্বাণ দা, তুমি ঠিকভাবে রাই দিদিভাইকে জিজ্ঞেস করেছো তো এই সমস্যাটাই হয়েছে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, আমি রাইকে বারবার জিজ্ঞেস করেছি স্রোত, এখন আমি কী করবো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা একদম রিস্ক না নিয়ে তুমি যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছো, আমিও পৌঁছচ্ছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।